শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। গত ১৬ বছরে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর কিভাবে শুধু একটা বলিউড গ্ল্যামার নির্ভর প্রজেক্ট থেকে একেবারে ডেটা আর অ্যানালিটিক্স চালিত এক স্পোর্টস সাম্রাজ্যে পরিণত হয়েছে, আজ আমরা সেই রোমাঞ্চকর বিবর্তনটাই দেখব। তো চলুন আর দেরি না করে এই চমকপ্রদ যাত্রার গভীরে প্রবেশ করা যাক। পুরো যাত্রাপথটা পরিষ্কারভাবে বুঝতে আমাদের আজকের আলোচনার ধাপগুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব বলিউড ও ক্রিকেটের মেলবন্ধন, এরপর শুরুর দিকের ঝলক এবং সংগ্রাম, তারপর ২০১৪ সালের সেই দারুণ শিরোপা জয়, এরপর ২০২৪ সালের চ্যাম্পিয়নশিপ মাস্টার ক্লাস, এবং সবশেষে কিভাবে গ্ল্যামার থেকে এটা একটা বিশাল সাম্রাজ্যে পরিণত হল। শুরুতেই আসা যাক আমাদের প্রথম অধ্যায়ে, বলিউড ও ক্রিকেটের মেলবন্ধন, মানে শাহরুখ খান ঠিক কিভাবে দলটা কিনলেন। ২০০০-এর দশকের শুরুর দিকটার কথা একবার ভেবে দেখুন তো। টি-20 ক্রিকেট তখন একদমই নতুন। এই ফরম্যাটটাকে হিট করতে আর বড় ব্রডকাস্টিং চুক্তি বা সম্প্রচার সত্য পেতে বোর্ডের একটা বিশাল ধাক্কার দরকার ছিল। রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালের এই উক্তিটা একটু খেয়াল করুন। তিনি বলেছিলেন, বলিউডে সবার উপরে আছেন শাহরুখ খান, যিনি টম ক্রুজ বা ক্লিন্ট ইস্টওয়ার্ডের চেয়েও বেশি ধনী আর বিখ্যাত। টুর্নামেন্ট শুরুর সময় তিনি যে প্রোফাইল দিয়েছিলেন সেটা ছিল এক কথায় অমূল্য। আসলে আইপিএলের স্থপতি ললিত মোদির তখন ঠিক এটাই দরকার ছিল, প্রাইম টাইম টেলিভিশন স্পট আর দর্শকদের লিগের প্রতি টানতে তার এমন একজন সুপারস্টার লাগত যার তারকা খ্যাতি গোটা দেশকে এক করতে পারে। আর শাহরুখ খান, তিনি ছিলেন একেবারে পারফেক্ট অপশন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো একটা বিশেষ সংখ্যা, $5 মিলিয়ন। মানে প্রথম বছরের দলের ফ্র্যাঞ্চাইজি ফি দেয়া নিয়ে শাহরুখ খান শুরুতে একটু চিন্তাতেই ছিলেন, কিন্তু ললিত মোদি তাকে আশ্বস্ত করেন। আর এরপরই নোকিয়ার সাথে একটা বিশাল শার্ট স্পন্সরশিপ চুক্তির মাধ্যমে ক্যাশ $5 মিলিয়ন চলে আসে। চিন্তা করতে পারেন, এটা দিয়ে প্রথম বছরের পুরো ফ্র্যাঞ্চাইজি ফি কভার হয়ে যায়। মানে মাঠে বল গড়ানোর আগেই কেকেআর আর্থিকভাবে একেবারে লাভের মুখ দেখে ফেলে। এরপর যখন মুম্বাইয়ে নিলামের দিন ঘনিয়ে এলো, তখন কলকাতা দলের দাম গিয়ে ঠেকল একেবারে $75 মিলিয়ন। এত বিশাল অঙ্কের দর হাঁকাতে গিয়ে শাহরুখ খানকে, তার সহকর্মী আর বন্ধু জুহি চাওলা এবং জয় মেহতাকে ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্ত করতে হয়। আর এভাবেই তারা ঐতিহাসিকভাবে এই দলটার মালিকানা পেয়ে যায়। এরপর আমাদের দ্বিতীয় অধ্যায়, শুরুর দিকের ঝলক এবং সংগ্রাম। এখান থেকেই মূলত আবেগের রোলার কোস্টার শুরু। চলুন বোর্ডরুম থেকে এবার সরাসরি মাঠে ফেরা যাক। ২০০৮ সালের ১৮ এপ্রিলের সেই রাতের কথা কেউ ভুলতে পারবে? ব্যাঙ্গালুরুর বিপক্ষে আইপিএলের একেবারে প্রথম ম্যাচ। ব্রেন্ডন ম্যাককালামের সেই ৭৩ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংসটা পুরো ক্রীড়া বিশ্বকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছিল। টুর্নামেন্টের শুরুতেই কেকেআর এমন একটা মানদণ্ড তৈরি করে ফেলেছিল, যেটা ছোঁয়াটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু খেলাধুলায় তো আর সব সময় সব একরকম যায় না, তাই না? এই টাইমলাইনটার দিকে তাকালেই বুঝবেন। ২০০৮ সালের ওই চরম উন্মাদনার পর ২০০৯ সালে দলটি পয়েন্ট টেবিলের একদম তলানিতে শেষ করে। এটা ছিল বিশাল একটা মানসিক ধাক্কা। তবে হাল না ছেড়ে সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে তারা ২০১১ সালে প্রথমবার প্লে অফে পৌঁছায় আর অবশেষে ২০১২ সালে প্রথমবারের মতো আইপিএল শিরোপা নিজেদের ঘরে তোলে। এবার আসা যাক তৃতীয় অধ্যায়, ২০১৪ সালের শিরোপা জয়। কিভাবে তারা প্রাথমিক বাধা অতিক্রম করে দুর্দান্তভাবে ফিরে এসেছিল। ২০১২ সালের সাফল্যের পর ২০১৪ সালের মৌসুমটা ছিল একদম অন্যরকম একটা ইমোশনাল জার্নি। শুরুর দিকে টানা হার আর তারপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া, এটা স্পোর্টস হিস্ট্রিতে অন্যতম সেরা একটা কামব্যাক স্টোরি। এই জাদুকরী প্রত্যাবর্তনের পেছনের মূল কারিগর ছিলেন ক্যাপ্টেন গৌতম গম্ভীর। তার দুর্দান্ত লিডারশিপ দলের ভেতর একটা দারুণ অ্যাগ্রেসিভ আর পজিটিভ মানসিকতা তৈরি করেছিল। ফর্মে না থাকা খেলোয়াড়দের তিনি সবার সামনে সাপোর্ট দিয়েছিলেন, আর রেজাল্ট, টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে তারা টানা ম্যাচ জিততে শুরু করে এবং ফাইনালে মনীষ পাণ্ডের সেই হিরোয়েক ৯৪ রানের ইনিংসে ভর করে নিজেদের দ্বিতীয় শিরোপা পকেটে পড়ে। আর এই পুরো জার্নিতে কলকাতাবাসীর আবেগ ছিল দেখার মতো। করব, লড়ব, জিতব রে, এই আইকনিক ফ্যান অ্যান্থেমটা পুরো কলকাতাকে একেবারে এক সুতোয় বেঁধে ফেলেছিল। এটা প্রমাণ করে দিয়েছিল যে কেকেআর শুধু আর কোনো বলিউড সাইড শো নয়, বরং এটা এই শহরের মানুষের আবেগ আর লড়াইয়ের একেবারে সত্যিকারের প্রতীক হয়ে উঠেছে। এখন চলে আসছি আমাদের চতুর্থ অধ্যায়ে, ২০২৪ সালের চ্যাম্পিয়নশিপ মাস্টার ক্লাস, যেটাকে বলা যায় টি-20 ক্রিকেটের একদম নিখুঁত ব্লুপ্রিন্ট। এই বিবর্তনটা খেয়াল করলে সত্যি অবাক হতে হয়। ২০১৪ সালের চ্যাম্পিয়ন দলটার প্রধান শক্তি ছিল ইমোশন আর কঠিন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর অদম্য মানসিকতা। কিন্তু ২০২৪ সালের দলটার দিকে তাকান, শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অপ্রতিদ্বন্দ্বী।
ইমোশনের জায়গাটা দখল করে নিয়েছে ডেটা চালিত স্ট্র্যাটেজি আর পরিসংখ্যানগত দিক থেকে নিখুঁত একটা পারফরম্যান্স, একেবারে ক্লিনিক্যাল যাকে বলে। এই পাওয়ার প্লের স্ট্যাটসগুলো দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ফিল সল্ট আর সুনীল নারিন পাওয়ার প্লেতে প্রতিপক্ষকে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিয়েছেন। সবচেয়ে কম উইকেট হারিয়ে এমন অবিশ্বাস্য স্ট্রাইক রেটে রান তোলার কারণে ম্যাচের শুরুতেই কেকেআর একদম চালকের আসনে বসে যেত। মানে প্রতিপক্ষের তো তখন আর কিছুই করার থাকত না। ওপেনাররা যখন শুরুর দিকে 4 ছক্কার ঝড় তুলছিলেন, মিডল ওভারে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তখন একেবারে একজন দক্ষ সার্জেনের মতো নিখুঁতভাবে খেলাটা কন্ট্রোল করেছেন। ভেবে দেখুন, দারুণ স্ট্রাইক রেটে 249 রান, আর পুরো টুর্নামেন্টের মিডল ওভারে তিনি আউট হয়েছেন মাত্র একবার। অবিশ্বাস্য, তাই না? এই অসাধারণ দক্ষতা প্রতিপক্ষের ওপর সবসময়ের জন্য একটা বিশাল চাপ ধরে রাখতে সাহায্য করেছিল। আর বোলিংয়ের কথা যদি বলতেই হয়, 2024 সালে তারা আক্ষরিক অর্থেই একটা ইতিহাস রচনা করে ফেলেছে। কেকেআরের 6 জন আলাদা বোলার 10টির বেশি করে উইকেট শিকার করেছেন। মিচেল স্টার্ক পাওয়ার প্লেতে আঘাত এনেছেন, আর বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন মিডল ওভারে প্রতিপক্ষকে রীতিমতো শ্বাসরোধ করে ধরেছেন। শুরু থেকে ডেথ ওভার পর্যন্ত এটা ছিল একটা পরিপূর্ণ বোলিং মাস্টার ক্লাস। এবার আমরা এসে পড়েছি আমাদের একেবারে শেষ অধ্যায়ে, গ্ল্যামার থেকে সাম্রাজ্য, স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত ব্লুপ্রিন্ট। এত কিছুর পর একটা দারুণ তথ্য দেই আপনাদের। শুরুতে এত চড়াই উতরাই পার হওয়ার পরও আইপিএলের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর একটা এখন এই কলকাতা নাইট রাইডার্স। এদের ভ্যালুয়েশন এখন $58.6 মিলিয়ন। আর শুধু ভারতেই কিন্তু তারা আটকে নেই, তারা এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সাউথ আফ্রিকা আর আমেরিকার লিগেও নিজেদের ফ্র্যাঞ্চাইজি ছড়িয়ে দিয়েছে। শুরুর দিকের সেই অনিশ্চয়তা পেরিয়ে এটা এখন আক্ষরিক অর্থেই একটা বিশাল গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড। তো পুরো ব্যাপারটার সামারি যদি করি, মূল বিষয়গুলো কি দাঁড়াচ্ছে? এই ফ্র্যাঞ্চাইজিটা আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে একটা অনিশ্চিত সেলিব্রিটি উদ্যোগ থেকে ন্যাশনাল আইকনে পরিণত হওয়া যায়। তারা বলিউডের গ্ল্যামারের সাথে একেবারে হার্ডকোর স্পোর্টস অ্যানালিটিক্সের একটা দারুণ ফিউশন ঘটিয়েছে, আর এভাবেই তারা ভারতের স্পোর্টস এন্টারটেইনমেন্টের পুরো ডিএনএটাই যেন বদলে দিয়েছে। একেবারে শেষে এসে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। মেগা সেলিব্রিটি ব্র্যান্ডিং আর একেবারে নির্মম ডেটা অ্যানালিটিক্সের এই দারুণ মিশ্রণই কি তাহলে বিশ্বব্যাপী খেলাধুলার ভবিষ্যতের চূড়ান্ত ব্লুপ্রিন্ট? একটা মাত্র ফ্র্যাঞ্চাইজি কিভাবে গ্লোবাল স্পোর্টস বিজনেসের পুরো মানচিত্রটাই পাল্টে দিতে পারে, এটা তো তারই একটা জ্বলন্ত প্রমাণ, তাই না? বিষয়টা একটু ভেবে দেখবেন। আমাদের আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।